বছর পর বাংলাদেশের বাড়িতে পদার্পণ করলেন, নতুন এক ইতিহাসের জন্ম দিলেন, যাকে 111 সরকার নির্মম অত্যাচার নির্যাতনের পর প্লেনে তুলে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল, মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। নির্মম অত্যাচারের পর 17টি বছর বাংলার বাড়িতে পা রাখতে পারে নাই। 25শে ডিসেম্বর আমার নেতা ঢাকা এসে নামলেন। ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লক্ষ কোটি জনতার ছোট সেদিন ঢাকার মানুষের পা রাখার জায়গা দেয়। শুধু আমার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, এক নজর অভিবাদন জানানোর জন্য লক্ষ কোটি জনতা ভিড় সেদিন হয়েছিল ঢাকা রাজপথে। নেতা নামলেন, নেতা নামার পরে ঘোষণা দিলেন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য নেতা ঘোষণা করলেন প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড উপহার দেবে। এই যে নমুনা, ফ্যামিলি কার্ডের নমুনা কি থাকছে এই ফ্যামিলি কার্ডে? এই ফ্যামিলি কার্ডে থাকছে প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার একটি বরাদ্দ, যা হবে বাড়ির মহিলার নামে। সিনিয়র মহিলা, সবচেয়ে বয়স্ক মহিলা যিনি থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ড হবে। এই ফ্যামিলি কার্ড যদি ওই মহিলা মারা যায়, তবে ওই কার্ডটি বাতিল হবে না। ওই কার্ডটি ওই বাড়ির পরবর্তী সিনিয়র মহিলার নামে এই কার্ডটি হস্তান্তর হবে। এই ঘোষণা কে দিলেন? জনাব তারেক রহমান। বাংলাদেশের নতুন এক জিয়াউর রহমান বাংলাদেশে পদার্পণ করলেন 25শে ডিসেম্বর। মনে হলো নতুন এক জিয়ার আবির্ভাব ঘটেছে। শুধু কি তাই, তিনি ঘোষণা দিলেন কৃষি কার্ডের কথা। তিনি বললেন বাংলাদেশের কৃষকের দুর্দশা, বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য ঘোষণা দিলেন কৃষক এই কার্ডে সার পাবে, বীজ পাবে, সেচের তেল পাবে এবং কীটনাশক পাবে। সেচের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই পাবে, এমনকি স্বল্প সুদে ব্যাংকের লোন পাবে। নেতা ঘোষণা দিলেন বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল নদী খনন করা হবে। বাংলাদেশে 8 কোটি যুবককে চাকরির ব্যবস্থা করা হবে। এইভাবে ভেবেছিল এই দেশটাকে নিয়ে। বলেন কে ভেবেছিল? জিয়াউর রহমান। জিয়াউর রহমান মনে করেছিল বাংলাদেশের এই গরিব কৃষকের মুখে, এই গ্রামের মানুষের মুখে যদি হাসি ফোটানো যায়, তবে আবার বাংলাদেশ নতুন করে হাসবে। আর আজকে তারই প্রতিচ্ছবি, তারই সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান গ্রামের মানুষের কথা ভাবে, কৃষকের কথা ভাবে, মা বোনদের কথা ভাবে, বেকার যুবকদের কথা ভাবে। নেতার এক জন্ম হল নতুন জিয়া বাংলাদেশের ইনশাআল্লাহ আগামীতে প্রধানমন্ত্রী হবে। কি সবাই মনে করে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে, আমার অবহেলিত কয়রা পাইগাছাবাসীর কাছে আমাকে পাঠিয়েছে, একটি কাগজ ধরিয়ে দিয়েছে। 14টি সমস্যার একটি কাগজ ধরে দিয়েছে। তখন তিনি ছিলেন 8,000 কিলোমিটার দূরে সুদূর লন্ডনে বসে স্কাইপের মাধ্যমে তার পিএসকে দিয়ে একটি কাগজ তার সামনে বসেছিলাম, আমার হাতে ধরিয়ে দিল। আমি প্রথমে ভাবলাম দেখি রাত্রি পরে পড়ব। নেতার কথা বলছিল, নেতার কথা শ্রবণ করছিলাম। হঠাৎ করে মনে হলো কি কাগজটাই দিল, একবার না দেখি একটু চোখ বুলিয়ে তাকিয়ে দেখলাম, খুলে দেখি তাকিয়ে দেখি 1 থেকে 14টি পয়েন্ট উপরে লেখা আছে কয়রা পাইকগাছা খুলনা 6। এই অঞ্চলে মানুষের সমস্যার কথা,
এই অঞ্চলে মানুষের দুর্দশার কথা, এই অঞ্চলে মানুষের ভেরিবাদের কথা, টেকসই ভেরিবাদের কথা। এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পায় না, লেখা আছে সেই কথা। এই অঞ্চলে মানুষের বৃষ্টি পানি ব্যবস্থা করতে হবে, সেই কথা লেখা আছে। এই অঞ্চলের মানুষ হাসপাতাল নাই, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। 50 শয্যার একটি হাসপাতাল আছে, এই হাসপাতালকে 250 শয্যার একটি হাসপাতালে রূপান্তরিত করতে হবে নতুন করে। লেখা আছে এই অঞ্চলে একটি পর্যটক কেন্দ্র যদি স্থাপন করা যায়, দেশ বিদেশের লোক আমাদের এই অঞ্চলে আসবে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, আমাদের জীবজগৎ সৌন্দর্য দেখার জন্য। আর আমার কয়রার মানুষের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমার কয়রার মানুষ শ্রম বিক্রি করতে আর ওই সারা বাংলাদেশে ইট ভাটাগুলো ছুটে যেতে হবে না। ওখানে লেখা আছে আমার সুন্দরবনের জলদস্যুদের উৎপাদ, জলদস্যু মুক্ত সুন্দরবন করতে হবে। ওখানে লেখা আছে আমার কয়লার রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, মানুষ চলাফেরা করতে পারে না, দীর্ঘদিন ধরে অবহিত। এই রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। আমার নেতা আমাকে লিখেছে, আপনি যাও আমার বার্তাটি তুমি কয়রাবাসীকে পৌঁছে দাও। আমি বলেছি তোমাকে যদি কয়রাবাসী নির্বাচিত করে আমরা এই কাজগুলো কয়রাবাসীকে উপহার দেব। এমন 14টা কাজ আমার নেতা আমাকে লিখে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি উনি হয় আর আপনারা যদি আমাকে নির্বাচিত করে, তাহলে ওনার কাছে যদি আমি চাই এই যে আপনার লেখা 14টি কাজ আমাকে পূরণ করেন, আমাকে বরাদ্দ দেন, উনি কি তখন আর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? তাহলে কয়রাবাসী চায় না উন্নত হোক, কয়রাবাসী চায় না উন্নয়ন হোক, আমরা চাই উন্নয়ন হোক। আর বিরোধী দলকে আপনারা ভোট দেবেন, প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের তারেক রহমান। বাংলাদেশে বিরোধী দলের এমপি কয়রায় উন্নয়ন হবে? উন্নয়ন হবে? বরাদ্দ পাবে? বরাদ্দ পাবে না, উন্নয়ন হবে না। প্রিয় কয়রাবাসী, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কয়রাবাসী বাইগাছাবাসীকে ছেড়ে যাব না। আপনাদের পাশে এসেছি আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের পাশে থাকার জন্য। আমি আপনাদের ফেলে কখনোই যাব না। আমি একজন, আমার পিতা ছিল একজন স্কুলের প্রধান শিক্ষক, আমি একজন প্রধান শিক্ষকের ছেলে। আমার বাবা আমাকে তার আদর্শ দিয়ে লালন পালন করেছে, বড় করেছে। আমি আমার পিতার আদর্শটুকু ধরে রেখেছি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার পিতার সেই আদর্শ থেকে কোনদিনই বিচ্যুত হই না, কোন পথে যাই না, এবং আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নিত এই অঞ্চলের উন্নয়ন এবং মানুষের সেবা করতে পারি, সেই সুযোগটুকু আমি কয়রাবাসীর কাছে চাই। একটিবার পরীক্ষা করতে হবে। আমি রূপসার শিল্পতলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন। আমি দুইবার বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক পেয়েছিলাম। স্বর্ণ পদক পেয়েছিলাম, উন্নয়ন করেছিলাম বলে এটি সম্ভব হয়েছিল। আজকে বাংলাদেশের ইতিহাস কাউকে ক্ষমা করে না। 1971 সালের কথা আপনাদের মনে আছে? চারিদিকে যুদ্ধের দামাড়াল বাজল, নির্বিচারে গুলি করতে থাকলো পাক হানাদার বাহিনী। আমার 30 লক্ষ ভাইকে সেদিন গুলি করে হত্যা করল। রক্তে রঞ্জিত হল বাংলার মাটি, চারিপাশে শুধু লাশ আর লাশ, লাশের গন্ধ।
পাকিস্তান থেকে এসে বাংলাদেশে কোনটা মুক্তিযুদ্ধের বাড়ি, কোনটা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, কোনটা আমার হিন্দু ভাইদের বাড়ি, ওরা কি চিনত? ওরা জানতো? কারা চিনিয়ে দিয়েছিল? এই সেই জামাত ইসলামী যারা চিনিয়ে দিয়েছিল এটা হিন্দুর বাড়ি, এটা মুক্তিযোদ্ধার ক্যাম্প, এটা মুক্তিযোদ্ধার ঘর, এইভাবে নির্বিচারে হত্যা করলো। শুধু তাই নয়, আমার 3 লক্ষ মা বোনকে, ও সেদিন আমার সুন্দরী মা বোনকে ধরে ধরে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে ওদের মনোরঞ্জনের জন্য দিয়ে এসেছিল। আমার 3 লক্ষ মা বোন সেদিন ইজ্জত হারা হয়েছিল। আজকে বাংলাদেশের পতাকা সবুজের মাঝে লাল বৃত্তের একটি লাল রং, এই রং তো রং নয়, ওটা আমার 30 লক্ষ ভাইয়ের রক্তের চিহ্ন। ওই রক্ত যখন আমরা দেখি, আমরা ওই রাজাকারদের ক্ষমা করতে পারি না। ওই রক্ত বড় করলে দেয় 71 সালে আমার 30 লক্ষ শহীদ ভাইদের কথা, আমার 30 লক্ষ মাকে সেদিন সন্তান হারা করেছিল, আমার 30 লক্ষ বোনকে সেদিন ওরা বিধবা করেছিল। এর নামই হচ্ছে জামাত ইসলাম। আমরা আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে তোমাদের প্রত্যাখ্যান করে বুঝিয়ে দেব আমার ভাইয়ের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমার ভাইয়ের রক্তের সাথে আমরা কখনোই বেইমানি করব না। ভালো থাকবেন কয়রাবাসী, সুস্থ থাকবেন। আমি আপনাদের চিরদিনের সঙ্গী হতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত কয়রাবাসীর পাশে থাকতে চাই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। কিভাবে গণজোয়ার বইতে শুরু করেছে, ধানের শীষের বিজয়ের গণজোয়ার সারা বাংলাদেশে, কয়রা সহ সারা বাংলাদেশে কিভাবে প্রবাহিত হচ্ছে তার প্রমাণ করেছে এই কয়রাবাসী এই মিটিং এর মাধ্যমে। আপনারা জানেন যে বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে ধানের শীষ প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কয়রাবাসীও নিজেদেরকে এই বিজয়ে অংশীদার হতে চায়। ভাইকাকার মানুষ, কয়রার মানুষ, খুলনার দক্ষিণ অঞ্চলের মানুষ গত 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আজকে যে বিজয়ের সুযোগ হতে যাচ্ছে, সেই বিজয় থেকে কয়রার মানুষ নিশ্চয়ই নিজেদেরকে বঞ্চিত করবে না। নিশ্চয়ই সেই বিজয়ে কয়রাবাসী অংশীদার দাবি করবে। আপনাদের অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একজন রাজনৈতিক কর্মীকে নির্ধারণ করেছে, নির্বাচিত করেছে ভোটের জন্য। মনির হাসান বাপ্পি, I came, I saw and I conquered the war, আসলাম, দেখলাম, জয় করলাম, এরকম কোন রাজনৈতিক কর্মী নয়। দীর্ঘ 30 বছর বাংলাদেশে যতবার স্বৈরাচার এসেছে, বাংলাদেশে যতবার ফ্যাসিবাদ কায়েম হয়েছে, মনির হাসান বাপ্পি খুলনার রাজপথ সহ বিভিন্ন জনপদে তার প্রতিবাদী কণ্ঠ উচ্চারণ করেছে। কোন স্বৈরাচারের বন্দুকের নয়, কোন ফ্যাসিবাদের বিভিন্ন লোক প্রলোভন তাকে কিন্তু দামাতে পারেনি।
জিয়া পরিবারকে সাথে এবং বিএনপির সাথে নিজেকে সমৃদ্ধ করে সে বুক ভরা সাহস আর মাথায় দেশপ্রেম নিয়ে জনগণের জন্য কাজ করেছে। তাই আমাদের দল বিএনপি মনিরুল বাপ্পীকে এই অঞ্চল থেকে নির্বাচন করতে দিয়েছে। মনিরুল বাপ্পীর রাজনৈতিক ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস। তাই বলছি যে আগামী দিনে যে বিজয়ের শুভ সূচনা হচ্ছে সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের এই কয়লার মানুষ বঞ্চিত হবে না। আমরা কয়লাবাসীকে আহ্বান করতে চাই যে আমাদের মহান ধর্ম ইসলাম, এই মহান ধর্মকে সংকীর্ণ রাজনীতি দিয়ে ইসলাম বা ধর্মের যত পরিধি, যত ব্যক্তি, যত বিস্তৃতি, রাজনীতির পরিধি ব্যক্তি কিন্তু তত বড় না। সুতরাং রাজনীতির সংকীর্ণ স্বার্থে আমাদের মহান ধর্মকে বিভেদ করবেন না। আমরা সবাই মুসলিম, এই মুসলিম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে যারা একক দাবি করেন তারা বোকার স্বর্গে বসবাস করেন। ইসলামকে অবমাননা করেন, কারণ ইসলাম একটি সার্বজনীন ধর্ম, সমস্ত মানুষের জন্য ইসলাম। সুতরাং কেউ যদি এককভাবে দাবি করেন তাহলে মানুষ সেটা ভালোভাবে নেবে না এবং হাস্যকরে পরিণত হবে। অনেকে গল্প বানান, বিভিন্ন জনপদে আমি গল্প শুনছি যে অমুক দল দেখলাম, তমুক দল দেখলাম, এইবার নতুন একটি দলকে দেখব। আমরা এই কয়লা মাঠ থেকে বলতে চাই ৭১ সালে আপনাদেরকে জনগণ দেখেছে, ৭১ সালে জনগণ আপনাকে দেখেছে, ৮৬ সালে জনগণ আপনাকে দেখেছে। আজকে আমরা গণ অভ্যুত্থানের ফলে সবাই মিলে রক্ত দিয়ে সংগ্রাম করে লড়াই করে যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করলাম, সেই ভোটাধিকারকে আজকে যারা টাকার বিনিময়ে ক্রয় করতে চান, যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার দিচ্ছেন, যারা মানুষের ভোটার আইডি কার্ড দিচ্ছেন, আমরা এই কয়লার মাঠ থেকে প্রশ্ন করতে চাই, ইসলাম ধর্ম এইভাবে মানুষের ভোট ক্রয়কে অনুমোদন করে কি করে না? ইসলাম ধর্ম মহান ধর্ম, এইভাবে আমাদের ভোটকে নিরীহ নিঃস্ব মানুষের যে টাকার প্রলোভন দেখিয়ে যারা ভোট কিনতে চান তারা প্রকারান্তরে ইসলামকে অবমাননা করেন, অথচ নিজেদের নামের আগে ইসলাম ব্যবহার করছেন। এই সমস্ত সমৃদ্ধি কথা কয়লার মানুষ কখনো মেনে নেবে না। আমাদের এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গন কবলিত মানুষ, এই অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত, উন্নত শিক্ষা থেকে বঞ্চিত। অনেক মানুষ এই অঞ্চলের নিরন্ন জীবন, নিষ্পেষিত জীবন, উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দল বিএনপি ঘোষণা করেছে যে এই সমস্ত নদী ভাঙ্গন কবলিত অঞ্চলকে আমরা শুধু স্থায়ী বেড়িবাঁধ নয়, আমরা এমন ভাবে বেড়িবাঁধ নির্মাণ করব, বিএনপির জাতীয় কর্মসূচিতে রয়েছে সমস্ত বেড়িবাঁধে একটা পর্যটন কেন্দ্র পর্যন্ত করা হবে। সুন্দরবনের কন্যা হিসাবে খ্যাত এই কয়লার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিএনপি যে পলিসি গ্রহণ করেছে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের কয়লাতে থানা হেলথ কমপ্লেক্স আছে, এই থানা হেলথ কমপ্লেক্সে আমাদের মনে করেন যে একজন শ্বাসকষ্ট, করোনার সময় অনেকের শ্বাসকষ্ট হয়েছে, 10টা অক্সিজেন সিলিন্ডার আছে, রোগী আছে 20 জন, তাহলে আমাদের এই 10 জন কোথায় চিকিৎসা পাবে? বাকি 10 জন আমাদের সরকার এবার পরিকল্পনা করেছে বাকি 10 জনকে আমরা প্রাইভেট চিকিৎসা, খুলনায় যে সমস্ত প্রাইভেট চিকিৎসালয় আছে সেখানে চিকিৎসা করা হবে। তার সমস্ত দায় দেনা, তার সমস্ত খরচ সরকার গ্রহণ করবে। আপনারা যে ফ্যামিলি কার্ডটা দেখেছেন না, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডেও আমরা এভাবে চিকিৎসা সেবা দেওয়া হবে। বিএনপি উন্নয়নের কথা বলছে, উৎপাদনের কথা বলছে। আমাদের এই অঞ্চলে বেকারত্ব রয়েছে, আমরা বলেছি এবার আমরা
নির্বাচিত হবার 100 দিনের মধ্যে 1 লক্ষ কর্মসংস্থান করবে সারা বাংলাদেশে। সেই 1 লক্ষ কর্মসংস্থানের 64টি উপজেলার মধ্যে কয়রা একটি উপজেলা ভাগের কয়রা যে অনুপাতে যে চাকরিগুলো যে কর্মসংস্থানগুলো পাবে তার থেকে অন্তত বাপ্পির মধ্যে একটা সংগ্রামী কর্মী থাকলে তার থেকে অন্তত বঞ্চিত হবে। আমাদের এই সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। তার মধ্যে 80% হবে আমাদের মায়েরা। আপনার ছোটবেলায় দেখেছেন যে স্বাস্থ্যকর্মী ডাক্তাররা কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের সচেতন করবে, টিকা দিতে যাবে, বিভিন্ন রকম প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করবে। এই স্বাস্থ্যকর্মী আমরা 1 লক্ষ নিয়োগ দিব, যার ফলে আমাদের দেশে আপনার কর্মসংস্থান হবে। আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি করব ইনশাআল্লাহ। এই কয়রা অঞ্চলে যে সমস্ত নদী ভরাট হচ্ছে, খালগুলো বন্ধ হয়ে রয়েছে, বিএনপির জাতীয় পরিকল্পনায় রয়েছে এই খাল খনন কর্মসূচি আমরা করব। আমি প্রথম যে কথা, আমি গুরুত্ব সহকারে যে কথাটি বলতে চাই, বাপ্পি একজন রাজনৈতিক কর্মী, বাপ্পির অঙ্গীকার, আমাদের বিএনপির অঙ্গীকার, আমরা এই কয়লা এবং পাইকগাছাকে চালাবো, পরিচালনা করব, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিব মানুষকে। এটা বাপ্পির অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। মানুষকে আমরা সৎ কাজে আদেশ দিব, ওয়াতানহাউনা মাহিয়ানিল মুনকার, মানুষকে অসৎ কাজে আমরা নিষেধ করব। আমরা বলতে চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাস করি এই কয়রা পাইকগাছা, এই কয়রার হিন্দু মুসলমানরা সম্প্রীতির সাথে বসবাস করবে। যারা এই সম্প্রীতি নষ্ট করতে চান, চাঁদাবাজি করতে চান, দখলবাজ করতে চান, সন্ত্রাসবাদ করতে চান, তাদের প্রতি আমাদের আহ্বান রয়েছে, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। চাঁদাবাজ সন্ত্রাসবাদের কোন স্থান বিএনপিতে হবে না। যেই পরিচয় থাকুক না কেন, একজন চাঁদাবাজ সন্ত্রাসবাদ অন্যের উপর আক্রমণ করে এমন সন্ত্রাসীর কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। বিএনপির যত বড় নেতা হন, আওয়ামী লীগের যত বড় নেতা হন, জামাতের যত বড় নেতা হন, ইনশাআল্লাহ মনিরুল হাসান বাপ্পি, বিএনপি অঙ্গীকার করছে এই অঞ্চলে সমস্ত চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করা হবে, যত বড় শক্তিশালী আক্রমণ। আজকে যে সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, দখলবাজরা ঘুরে বেড়াচ্ছে, যে সমস্ত রাজনৈতিক দলের ছত্র ছায় ঘুরে বেড়াচ্ছে, হতে পারে আপনি আওয়ামী লীগ করেন, হতে পারে আপনি জামাত করেন, হতে পারে আপনি বিএনপি করেন, হতে পারে আপনি অন্য রাজনৈতিক দল করেন, আমাদের ধানের শীষে এবার অঙ্গীকার সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাসবাদকে রুখতে হবে। প্রশাসনের ভাইরা, গোয়েন্দা সংস্থার ভাইরা, যারা আমার বক্তব্য শুনছেন, যারা মনিরুল হাসান বাপ্পির বক্তব্য শুনেছেন, বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, আপনাদের কাছেও আহ্বান জানাচ্ছি, যে সমস্ত লোক চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, সমাজ বিরোধী, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। যদি গ্রেফতার না করে গলাগলি দিয়ে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটাচলা করেন, তাহলে ভাববো এই সমস্ত সন্ত্রাসবাদের সাথে আপনারাও জড়িত। সুতরাং আমি সবাইকে বলবো যে বিএনপির অঙ্গীকার, সে যত বড় সন্ত্রাসবাদ, চাঁদাবাদ হোক, তার কোন স্থান বিএনপিতে হবে না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিশ্চিন্তে নিরাপত্তার সাথে রাত্রে ঘুমাতে চাই। আমাদের উপর আমাদের জায়গা, জমি, খেয়ে বাড়ি জমা কেউ দখল না করে, এই অবস্থাগুলো আমরা করতে চাই। সবচেয়ে বড় কথা, আমরা এই বাংলাদেশে আমরা নির্বাচিত হলে, মনিরুল হাসান বাপ্পি নির্বাচিত হলে, এই কয়রা এবং পাইকগাছায় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা হবে, জাস্টিস
প্রতিষ্ঠা করা হবে। কেমন জাস্টিস প্রতিষ্ঠা করা হবে? আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের ইসলামের নবী মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো ন্যায়পরায়ণতা আমরা এই কয়লা এবং পাইক রাখার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ধানের শীষের অবশ্যম্ভাবী বিজয়ের অংশীদার হবে এই কয়লাবাসী, এই পাইকগাছাবাসী বাপ্পির নেতৃত্বে ইনশাআল্লাহ। এবং সমস্ত রকম সন্ত্রাস চাঁদাবাজ দূর করে আমরা একটা উন্নয়নকারী, আমরা একটা উন্নয়নশীল, আমরা একটা কয়লা এবং পাইকগাছা আমরা তৈরি করব। সেই প্রত্যাশা দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে যাবেন। অতীতের 17 বছরের ইতিহাস আমরা সব ভুলে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, এটা আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় কয়লাকে, আমাদের পাইকগাছাকে ধানের শীষের নেতৃত্বে আমরা উন্নয়ন করতে চাই, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে। 17 বছরের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে আমরা নতুন ভাবে কয়লাকে গড়ে তুলতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই ধানের শীষের নেতৃত্বে, মনিরুল হাসান বাপ্পির নেতৃত্বে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার আগে দিলে ধানের শীষে, দেশ গর্ব বিলের পিছে, দিলে ধানের শীষে, দেশ গর্ব বিলের পিছে, তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তরুণদের প্রথম ভোট বাপ্পির পক্ষে হোক, ধানের শীষের প্রথম ভোট বাপ্পি ভাইয়ের পক্ষে হোক, ধানের শীষের প্রথম ভোট। সবাইকে ধন্যবাদ।